বিদিশা ব্লক করে দেওয়ায় আয়মান রেগে মোবাইল ফ্লোরে ছুঁড়ে মারে। মোবাইল ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফ্লোরে। আয়মান নিজের চুল খামচে রাগে বিছানায় মাথায় নিচু করে বসে আছে। বিদিশার ইগনোর আয়মান সহ্য করতে পারছে না। 2 দিন ধরে হঠাৎ ফোন রিসিভ না করে ব্লক করে দেওয়ায় আয়মান ভাবছে বিদিশা হয়তো তাকে ধোকা দিচ্ছে, লিয়ানার মতো। কথাটা ভেবেই আয়মানের চক্ষু লাল বর্ণ ধারণ করে। আয়মান বিড়বিড় করে বলে ওঠে, মিসেস চৌধুরী, কাজটা একদম ঠিক করিসনি। একবার বাংলাদেশে আসতে দে, তোকে বুঝাবো তাজওয়ার আয়মান চৌধুরী কী জিনিস। বাস্টার্ড স্টুপিড গার্ল। আয়মান উঠে তার অন্য মোবাইল দিয়ে রাজীবকে ফোন দিয়ে কিছু বলে, তারপর ফোন রেখে বাঁকা হাসে। আয়মান আর বিদিশার আজ কথা হয় না 26 দিন। আরু রাফা অনেকবার জিজ্ঞেস করেছিল বিদিশার মন খারাপ কেন। রাজীবও বলেছে আয়মানের সাথে কিছু হলে সরাসরি কথা বলতে। বিদিশা কাউকে কিচ্ছু বলেনি, শুধু চুপচাপ থেকেছে। আয়মান ফ্রান্সে গিয়েছে 2.5 মাস হয়ে গেছে। আজ আয়মান দেশে ফিরছে, তবে বিদিশা এই সম্পর্কে কিছুই জানে না। বিদিশা ভাবছে হয়তো লিয়ানার জন্যই দেশে আসছে না। রাফা, বিদিশা, রাজীব ব্রেকফাস্ট করছে একসাথে। আন্টি আর হাসিনা বেগম মিলে বেড়ে দিচ্ছে। বিদিশা রাগ করে আয়মানের দেওয়া বোরখাও পরে না, নিজের গুলাই পরে। রাজীব তাদেরকে পৌঁছে অফিস যাবে। রাজীব বিদিশাকে কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় রাফা, হাসিনা বেগম খাবার বেড়ে দিতেই খাবারের গন্ধে রাফা মুখ চেপে বেসিনে গিয়ে গড়গড় করে বমি করতে থাকে। সবাই রাফার কাণ্ডে হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে। রাজীবের ধ্যান ভাঙতে দৌড়ে গিয়ে রাফাকে ধরে, চিন্তিত স্বরে বলতে থাকে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? রাফা বমি করে রাজীবের কোলেই নেতিয়ে পড়েছে। বাকি সবার হুঁশ ফিরতেই সবাই দৌড়ে রাফার কাছে আসে। রাজীব রাফাকে কোলে করে সোফায় বসায়। রাফা কথা বলতেই পারছে না। বিদিশা রাফার হাত ঘষাচ্ছে। রাফা শরীরের অবস্থা দেখে হাসিনা বেগম আর সুফিয়া খান চিন্তিত হলেও পর মুহূর্তে ভাবেন হয়তো কয়েকদিন আগে ঠিকমতো খাবার না হয় সে অসুস্থ হয়েছিল, তার আর বোধহয় এমন হচ্ছে। হাসিনা বেগম বিদিশাকে বকতে লাগেন, কিন্তু আবার চিন্তিত হয়ে আছেন। আগে তো এত বমি করে নিয়ে পড়েনি। তাই তিনি রাজীবকে বললেন, রাজীব, বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যা, মনে হচ্ছে শরীরটা বেশি খারাপ। আর বিদিশা অন্য গাড়ি নিয়ে একা চলে যাবে। রাজীবও মায়ের কথায় সায় দিয়ে রাফাকে নিয়ে হসপিটালে চলে যায় আর বিদিশা ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। বিদিশা ভার্সিটিতে এসে দেখে আজ আরু আর আসিফ কেউই আসেনি। তাই ক্লাসে গিয়ে ফোন দিবে ভাবে। ক্লাসে বসে ফোন ওপেন করতেই দেখে আরুর 13টা ফোন আর আসিফের 6টা ফোন এসেছে। ওই সময় রাফার অবস্থায় চিন্তিত হয়ে আর কোনো দিকে খেয়ালই করেনি। তাই আরুকে ফোন ব্যাক করবে তখনই ক্লাসে প্রফেসর মির্জা মাহমুদ আসে। তাই আর ফোন করতেই পারে না। পুরো ক্লাস মির্জা মাহমুদ বিদিশাকে তীক্ষ্ণ নজরে খেয়াল করেছে। ক্লাস শেষ করে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে বিদিশা তারই একজন ক্লাসমেটের সাথে কথা বলছিল। এমন সময় একজন মেয়ে এসে তাকে জানায় প্রফেসর ডাকছে তাকে। বিদিশা মির্জা মাহমুদের কক্ষের সামনে এসে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। স্যার ডেকেছিলেন আমায়? তোমার নাম কি বিদিশা আক্তার? জি স্যার। বিদিশার একটু অন্যরকম লাগে এমন প্রশ্নে, তাই জিজ্ঞাসা করে, স্যার হঠাৎ এমন প্রশ্ন কেন? তোমার বাবা মার নাম কি? আসলে তোমার রেজিস্ট্রেশনের জন্য ইনফরমেশন ফিল আপ করতে গিয়ে দেখি তোমার ইনফরমেশন কাগজ নেই। ও স্যার, আসলে আমি পরে জমা দিব ভেবে মনে ছিল না। ঠিক আছে, সমস্যা নেই, এখনই ফর্মটা পূরণ করে দিন। বিদিশাও আর কিছু না ভাবতে পেরে ফর্ম পূরণ করে চলে আসে। মির্জা মাহমুদ বসে বিদিশার ফর্ম দেখছে আর রহস্যময় হাসির রেখা ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। এদিকে ডাক্তার দেখে রাফার টেস্টের রিপোর্টের জন্য ওয়েট করছে দুজন। কিছু সময়ের ভেতরেই টেস্টের রিপোর্ট দেবে। কেবিনের বাইরে রাফা রাজীবের কাঁধে মাথা দিয়ে বসে আছে আর রাজীব রাফাকে বাঁ হাতে আগলে রেখেছে। কিছুক্ষণ পর রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যায়। রাফা আর রাজীব চেয়ারে বসে চিন্তিত হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। কংগ্রাচুলেশনস মিস্টার রাজীব, আপনি বাবা হতে চলেছেন। রাজীব ছলাৎ করে রাফার দিকে তাকায়। রাফা লজ্জায় মাথা নিচু করে আছে। রাজীব তো খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরে। ডাক্তার রাজীবের কাণ্ডে হতভম্ব হয়ে যান। থ্যাংক ইউ ডক্টর দাদু, আপনাকেও মিষ্টি খাওয়াবো। আপনি দাদা হতে চলেছেন, আগে বলবেন না? রাফা তো রাজীবের পাগলামি দেখে লজ্জায় আর ডাক্তারের দিকে তাকাতেই পারে না। তুমি আমায় দাদু ডাকলে আমি কিভাবে তোমার বাচ্চার দাদু হব? হ্যাঁ, আরে আপনি আমার ডক্টর হন, আবার আমার রাফার আবার বাচ্চার ও ডক্টর, যেভাবেই হন সেভাবেই। রাজীব তো খুশিতে 10 কেজি মিষ্টি নিয়ে বাসায় আসে। হাসিনা বেগম আর সুফিয়া খান তা দেখে ভ্রু কুঁচকে তাকায়। কিরে,
এত মিষ্টি কেন? কিরে রাফা, তোর শরীর ঠিক আছে নি? রাজীব তখনই হাসিনা আর সুফিয়া খানের মুখে মিষ্টি দিয়ে বলে, আরে তোমরা দাদি হতে যাচ্ছ। হাসিনা বেগম আর সুফিয়া খান যেন প্রথমেই বিশ্বাসই করতে পারছিলেন না। তারপর দুজনেই খুশি হয়ে রাফাকে জড়িয়ে টেনে সোফায় বসায়। হাসিনা বেগম তো কান্না করে দেয়। তারপর একে একে সবাইকে জানানো হয় শফিকুল ইসলাম বাজারে গিয়েছিলেন আজ আয়মানরা বিকেলে আসবে বলে। এই কথা শুনে তিনিও খুশিতে বাসায় মিষ্টির ভাণ্ডার কিনে জমিয়ে ফেলেছেন। বিদিশার বাসায় ফিরতে ফিরতে আসরের আজান পড়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। বিদিশা বাসায় ঢুকেই হন্তদন্ত হয়ে উপরে চলে যায়। ফ্রেশ হয়ে নামাজ পড়তে পড়ে। নামাজের সময় চলে যাচ্ছে তাই নিচে ড্রয়িং রুমে আশেপাশে ভালো করে খেয়ালও করেনি। আরমানের পুরো পরিবার ড্রয়িং রুমে বসেছিল। তারও রাফার আর রাজীবের খবর শুনে অনেক খুশি হয়েছে। আরু আর আনিকা রাফার রুমে বসে আছে। আসিফ মনে সুখে খাবার খাচ্ছে আর রাজীবকে লেকপুর করছে। রাজীব আর আয়মান একসাথে বসে আছে। আয়মান তো এক প্রকার রাগ নিয়েই বসে আছে, কারণ বিদিশার সাথে এতদিন কথা হয়নি। তার উপর আজ একা একা ভার্সিটি গেছে, আবার আসতেও লেট করেছে। আয়মান বিদিশাকে বাসায় ঢুকতে দেখেনি, কিন্তু যখন সুফিয়া খান ডাক দিয়ে তাড়াতাড়ি নিচে আসতে বলেছিল তখনই আয়মান বুঝতে পেরেছে বিদিশাকে এসেছে। তবে বিদিশা বাসায় থাকা মেহমানকে খেয়াল করেনি। বিদিশা ফ্রেশ হয়ে নামাজ শেষ করে নিচে নামতেই নিচে চৌধুরী পরিবারের বসে থাকতে দেখেই চমকে ওঠে। তারপর মাথায় ভালো করে ঘোমটা দিয়ে সামনে গিয়ে শ্বশুর শাশুড়ি চাচা চাচি সবাইকে সালাম দেয়। হাসিবা বেগম তাকে দেখেই হাসি দিয়ে নিজের পাশে জায়গা দিয়ে বলে, বসো মা। বিদিশা বসে সামনে তাকাতেই আয়মানকে দেখি আকাশ থেকে যেন পড়ে, তবে কিছু বলে না। আয়মানের পাশে মুক্তাকে বসে থাকতে দেখে বিদিশার মাথায় আরও রাগ চেপে বসে। আজ আয়মানের ফুপুরা এবং মায়া কায়েরাও এসেছে। তারা শিফার সাথে বসে আছে আর বিদিশাকে দেখছে। বড়রা মিলে বিয়ের তারিখ ঠিক করছে ভালো দিন দেখে। তখন রাজীব এসে বিদিশাকে রাফার কাছে যেতে বলে, সারপ্রাইজ আছে তাই। বিদিশাও ভনিতা না করে রাফার কাছে চলে যায়। আয়মান বিদিশাকে একবারও নিজের দিকে তাকাতে না দেখে আরও রাগ হয়। তখনই রাজীবকে বলে, সারা তোর বোনকে শুধু হাতের কাছে পাই, কি ভেবেছে নিজেকে, কার সাথেও রাগ দেখাচ্ছে? আরে ভাই, আমিও কতবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বাট কোনো উত্তরই পাইনি। উল্টে বলছে সব ঠিক আছে। যা তোর বোনের সাথে দেখা করার সুযোগ করে দে। মেরিমা, কি বলছিস এসব? বড় ভাই হয়ে কি না শেষমেশ বোনকে রোম্যান্স করার সুযোগ করে দিতে হবে? আয়মান সাথে সাথে রাজীবকে পা দিয়ে কিক করে এবং রাজীবকে চোখ দিয়ে শাসায়। এদিকে বিদিশা ফুপি হবে ভেবে খুশিতে আত্মহারা। একবার আরুকে তো একবার রাফাকে জড়িয়ে ধরছে। তারপর সবাই মিলে হাঁটা দিতে থাকে। এমন সময় রাজীব এসে বিদিশাকে বলে, বিদিশা, তোর ঘরে আমার গাড়ির চাবিটা ফেলে এসেছি, একটু এনে দে তো। বিদিশা, তোর ঘরে আমার গাড়ির চাবিটা ফেলে এসেছি, একটু এনে দে তো। বিদিশাও ভনিতা ছাড়া খুশিতে দৌড়াতে দৌড়াতে নিজ ঘরে আসে। নিজ ঘরে পা রাখা মাত্রই আয়মান এসে বিদিশার হাত চেপে ধরে ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। বিদিশা আশ্চর্য হয়ে আয়মানের দিকে তাকিয়ে আছে। আপনি আপনি আমার ঘরে কি করছেন? লক করেছিলে কেন? আমার মন চেয়েছিল তাই করেছি। হোয়াট দ্য হেল, তোমার মন চাইবে আর তুমি তাই করবে? থাকবো না আমি আপনার সাথে। আমাকে আপনার সাথে মানায় না। আপনার মুক্তাপুর মতোই সুন্দরীদের সাথে মানায় আপনাকে। ডিভোর্স চাই আমি। এই কথাটি শোনা মাত্রই ঠাস করে আয়মান বিদিশার গালে থাপ্পড় মারে। বিদিশা একপাশে ঢলে পড়ে, বাঁ গালে হাত রেখে মাথা তুলে কান্নারত চোখে আয়মানের দিকে তাকায়। বিদিশার মাথা থেকে ওড়না পড়ে গেছে, চুলের খোপা ঢিলে হয়ে ঘাড়ে পড়েছে, সামনের চুলগুলো ভেজা লেপটে রয়েছে গালে। বিদিশা গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কেমন পুরুষ আপনি? পুরুষ মানুষ হয়ে যদি নিজের পরিবারের চাপে অন্য কাউকে বিয়ে করতে হয় তাহলে কিসের পুরুষ আপনি? আয়মান বিদিশার কাছে এসে গাল চেপে ধরে হিসিয়ে বলে, কি হয়েছে তোর, এমন করছিস কেন? বিদিশা রেগে আয়মানকে জড়িয়ে ধাক্কা দেওয়ায় নিজে দুই পা পিছিয়ে যায় এবং কান্না মাখা গলায় বলতে থাকে, আপনি প্রেমিকা নিয়ে থাকেন, ঘুরেন, তার বেলা কিছুই না। আমি তো আপনাকে বলিনি বিয়ে করুন, আপনি তো আমি জোর করে বিয়ে করেছেন। কেন আয়মান চৌধুরী, কেন কেন এমনটা করলেন আপনি আমার সাথে? কয়েকদিন পর তো ঠিকই আমার ডিভোর্স দিয়ে নিজের প্রেয়সীকে বিয়ে করবেন, তাহলে এখন বিয়ে নিয়ে কেন এমন নাটক করছেন আপনি? বলেই বিছানায় বসে হাঁটুতে কোনোই ভর দিয়ে হাত দিয়ে মুখ ঢেকে কান্না করতে থাকে। আয়মান স্তব্ধ। তার প্রিয়সী তো বিদিশা ছাড়া কেউ নয়। হ্যাঁ, 5 বছর আগে ছিল লিয়ানা, কিন্তু এই 5 বছর যাবৎ কাউকে আয়মান নিজের জীবনে জায়গা দেয়নি। তাহলে আয়মান বিদিশার আরও সামনে এসে, মানে কি বলছিস কিন্তু এসব? কে কি বলেছে তোকে?
বিদিশা মাথা তুলে আইমানের দিকে তাকায়, তারপর জিজ্ঞাসা করে, লিয়ানাকে? আমার প্রাক্তন 5 বছর আগের। তাকে নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন বুঝি? তোর ভাইকে জিজ্ঞেস কর। আপনার কি লিয়ানার পর মুক্তাপুর সাথে রিলেশন ছিল না? আইমান আবারও বিদিশার গালে চড় দিয়ে বলে, বাস্টার্ড, নিজের স্বামী সম্পর্কে বানিয়ে চেঁচা বলবে তাই বিশ্বাস করবি? তোকে এগুলো কে বলেছে? কে আর বলবে? আপনার প্রাণের প্রেয়সী মুক্তা। আমি তো এমনি এমনি বিশ্বাস করিনি, প্রমাণ পেয়েই বিশ্বাস করেছি। আইমানও বুঝে গেছে তার বউকে কে ভুলভাল বুঝিয়েছে। কোমরে হাত দিয়ে লাল চোখে বিদিশার দিকে তাকিয়ে ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর মোবাইল দিয়ে হারুকে ফোন দিয়ে মুক্তাকে নিয়ে বিদিশার ঘরে আসতে বলে। বিদিশা মাথা নিচু করে নীরবে চোখে জল ফালাচ্ছে। হারু দরজা ধাক্কা দিতে আইমান গিয়ে দরজা খুলে ঘরে ঢুকে যায়। মুক্তা প্রথমে খুশি হলেও আইমানকে দেখে চুপসে যায়। হারু এসে চিন্তিত হয়ে বিদিশাকে বলে, কি হয়েছে ভাইয়া, কিছু বলেছে? বিদিশা চুপ করে বসে থাকে। আইমান গিয়ে মুক্তার গালে ঠাস ঠাস করে দুটো চড় মারে। বিদিশা আর আরও অবাক হয়ে চেয়ে থাকে। তুই তোর ভাবিকে কি বলেছিস? আমি আমি আবার কি বলবো বিদিশাকে? তুই আবার কি হস? বোন। তাহলে আমার বউ তোর কি? বাবি হই। তা এখন বল, তোর ভাবিকে কি বলেছিস? তুই আবার প্রেয়সী? বিদিশাকে ডিভোর্স দিয়ে তোকে আমি বিয়ে করব? আমি লিয়ানাকে ভালোবাসি। মুক্তা অনর্গত মাথা নেড়ে বলতে থাকে, না ভাইয়া, সত্যি সত্যি বলিনি, আমি তো মজা করে বলছি। বিদিশা অবাক হয়ে তাকিয়ে আছে। কি সুন্দর মিথ্যা কথা বলেছে। আইমান রেগে মুক্তাকে থ্রেট দেয়। মুক্তা ভয়ে বিদিশার কাছে ক্ষমা চেয়ে দৌড়ে ঘর থেকে চলে যায়। আইমান বিদিশার দিকে তাকিয়ে হারুকে বলে, আরু, তোর বান্ধবীকে বলে দে কারো সম্পর্কে কিছু বিশ্বাস করার আগে যেন তাকেই জিজ্ঞেস করে নেয়। বলেই ঘর থেকে চলে যায়। আরও বিদিশাকে জিজ্ঞাসা করায় বিদিশা সব খুলে বলে। আরও তাকে সব সত্যি বলে চলে যায়, বিদিশাকে একা রেখে। নিচে সবাই 2 সপ্তাহ পর বিয়ের তারিখ ঠিক করে। মুক্তা বিদিশার ওপর বিষিয়ে আছে। আইমান সোফায় বসে এক মনে মোবাইল টিপছে। রাজীব সব জানতে পেরেছে আইমান আর বিদিশার ঝামেলার ব্যাপারে। দুজনের ভিতর যে কিছু ঠিক নেই বুঝতে পারছে। তাই সবাই চলে যাওয়ার জন্য বলে সে ফোন দিয়ে আটকিয়ে সবাইকে জোর করে রেখে দেয় রাত হয়ে যাওয়ায়। আইমান তো লাল চক্ষু করে রাজীবের দিকে তাকায়, কিন্তু রাজীব সেসব পাত্তাই দেয়নি। হাসিনা বেগমও খুশি হন তাদের থাকার জন্য। রাত হয়ে গেছে, সবাই ডিনার করছে। তখনই হাসিবা বেগম, আরে বিদিশা মামনি কোথায়? আন্টি চিন্তা করবে না, বিদিশা ঘুমিয়েছে, বেশ ক্লান্ত ছিল তাই। কেউ আর কিছু বলে না। খাওয়া শেষে সবাই ঘুমাতে চলে যায়। রাজীব আইমানকে বিদিশার ঘরে থাকতে বলে চলে যায়। বিদিশা ক্লান্ত হয়ে ফ্রেশ হয়ে প্লাজো আর টি শার্ট পরে ভেজা চুল ছেড়ে দিয়ে ছোট লাইট জ্বালিয়ে শুয়ে আছে। বিদিশার রুমের দরজা চাপানো ছিল। আইমান ঢুকে দেখে বিদিশার ওপর পাশ হয়ে মুখ করে শুয়ে চুলগুলো ছেড়ে দেওয়া। আইমান অনেক অবাক হয় বিদিশার এত বড় চুল দেখে। তার হৃৎপিণ্ড দ্রুত চলতে থাকে। তারপর দরজা বন্ধ করে দেওয়ার শব্দে বিদিশা শোয়া থেকে উঠে আইমানকে দেখে চমকে যায়। আপনি এখানে কেন? এখনো যাননি আপনারা? বিদিশা বিছানা ছেড়ে দাঁড়াতেই তার চুল হাঁটুতে বাড়ি খায়। আইমান মোহনীয় হয় বিদিশার এই রূপ দেখে। আইমান বিশ্বাস করতেই পারছে না বিদিশার চুল এত লম্বা। তারপর কোনো শব্দ না করে চুপচাপ ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। বিদিশা বোকার মতো দাঁড়িয়ে আছে। তখনই দরজায় কারো ধাক্কা দিয়ে দরজা খুলতেই রাফা এসে একটা ট্রাউজার বিদিশাকে হাতে দিয়ে চলে যাওয়ার সময় বলে, চৌধুরী বাড়ি সবাই আজ এই বাড়িতে থাকবে? রাত হয়ে যাওয়ার কেউ যায়নি। বিদিশা আবার দরজা লাগিয়ে বিছানায় ট্রাউজার রেখে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। আইমান ফ্রেশ হয়ে বের হতেই বিদিশাকে আগের ন্যায় শুয়ে থাকতে দেখে। আইমান কিছু না বলেই কাপড় চেঞ্জ করে এসে বিদিশার পাশেই শুয়ে পড়ে। বিদিশা কেঁপে উঠে বিছানার একবারে সাইডে চলে যায়। আইমান বিদিশাকে ডাক দেয়, মিসেস চৌধুরী। বিদিশা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আইমানের দিকে তাকায়। বিদিশা কাচুমাচু করে। জি বলুন। আইমান বিদিশার হাত ধরে টেনে নিজের বুকের ওপর এনে ফেলে। বিদিশা কেঁপে ওঠে। আইমানের খালি গায়ে নিজের অস্তিত্ব টের পেতেই অস্বস্তি আর লজ্জায় বিদিশা কাঁপা কাঁপা কণ্ঠে, ছাড়ুন আমায়। মুচড়া মুচড়ি করতে থাকে ছাড় পাবার চেষ্টায়। আইমান বিদিশাকে বিছানায় শুয়ে নিজেই বিদিশার দিকে আধা শোয়া হয়ে তাকিয়ে থাকে। বিদিশা দূরে চলে যাবে তার আগে আইমান বিদিশাকে কোমর জড়িয়ে টেনে নিজের কাছে নিয়ে আসে আর তার হাত বিদিশার কোমরে বিচরণ করতে থাকে আর বলে, তোমার কর্মের জন্য কি শাস্তি দেওয়া যায় মিসেস চৌধুরী? আপনি যে অন্যায় করেছেন। সরি, আপনিও তো কাউকে সুযোগ করে দিয়েছিলেন এসব বলার, তাই তো সেই সুযোগটা
নিয়ে এসব বলেছিল? কাপা কাপা কণ্ঠে বলে আয়মানে নিজের ওপর হাত রেখে নিজের পেট থেকে সরাতে মুচড়ামুচড়ি শুরু করে। আয়মান বিদিশার এলোমেলো রূপ দেখে বিমোহিত হয়ে হিয়াজকি সুরে বলে, মিসেস চৌধুরী, কোনো পুরুষকে দেখেছো বিয়ে করে 3 মাস অপেক্ষা করতে? এখন তো নিজের অধিকার নিতেই হয়। বিদিশা ভয়ে আয়মানকে জোরে ধাক্কা দিয়ে উঠতে যাবে, কিন্তু আয়মানকে এক চুলও নড়াতে পারে না। বিদিশা এবার কাঁদো কাঁদো স্বরে বলে, আপনি এমন কেন করছেন? আমার অস্বস্তি হচ্ছে তো। আয়মান বিদিশার নাকের সাথে নাক ছুঁই ছুঁই অবস্থায় বলে, তাহলে তো এই অস্বস্তিকে স্বস্তিতে কনভার্ট করতে হবে। বিদিশা বুঝতে না পেরে বলে, কিভাবে? আয়মান বুঝেছে তার বউ যতই বড় বড় কথা বলে না কেন, প্রেম ঘটিত বাক্যে আর কাজে খুব কাঁচা। বিদিশার অবুঝের ন্যায় প্রশ্ন শুনে আয়মান সূক্ষ্ম হাসে। আয়মান বিদিশার হাত 2 দিকে নিজের হাতে নিয়ে 2 পাশে চেপে ধরে। বিদিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বিদিশা চোখ বড় বড় করে মুচড়ামুচড়ি করতে থাকে, কিন্তু আয়মান ছাড়ে না। বেশ কিছুক্ষণ পর আয়মান ছেড়ে দেয় বিদিশাকে। আয়মান বিদিশার কপালে কপাল ঠকিয়ে দুজনের জোরে জোরে শ্বাস নিতে থাকে। বিদিশা লজ্জায় অস্বস্তিতে এবার আয়মানকে জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে ফেলে। আয়মানও সহজভাবে থাকায় বালিশে গিয়ে পড়ে। বিদিশা উল্টো ঘুরে কাঁথা টেনে সর্বাঙ্গ ঢেকে নেয়। বিদিশা লজ্জায় কিছু বলতে পারছে না। যে লোকটাকে ভাইয়ের বন্ধু হওয়ায় ভাই হিসেবে ভেবে এসেছে, আজ তার এমন আচরণ অশোভনীয় লাগছে। মনে মনে বলতে থাকি, সভ্য পুরুষ, খারুস বেটা, বোরের মতো এতদিন দেখে আবার ছি ছি, ভাবতেই আমার গায়ে কাটা দিচ্ছে, বেটা নির্লজ্জ। আয়মান বিদিশাকে দেখে বুঝতে পারে লজ্জা পেয়েছে, তাই আয়মান উঠে ছোট লাইট নিভিয়ে দিয়ে আসে। কাঁথার নিচে গিয়ে বিদিশাকে আবার নিজের কাছে টেনে নেয়। বিদিশার পিঠ আয়মানের বুকে ঠেকে। আয়মানের হাত বিদিশার টি শার্টের ভেতরে কোমরে অবাধ্য নড়াচড়া করছে। আয়মান বিদিশার কানের কাছে চুমু খেয়ে বলে, লজ্জা পেতে হবে না, লাইট অন করে দিয়েছি। এখন এভাবে আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও, অনেক রাত শান্তিতে ঘুমোতে পারিনি। বিদিশাও আর কিছু বলে না, ওইভাবেই ঘুমিয়ে পড়ে তারা দুজনই। বিদিশা সকালে ঘুম থেকে উঠে দেখে আয়মান ঘরে নেই। বিদিশা ফ্রেশ হয়ে নিচে নেমে দেখল সবাই চলে গেছে, শুধু আরিয়ানা, আসিফ, রাফা, রাজীব নাস্তা করছে। বিদিশা গিয়ে সবাই শুভ সকাল জানায়। হাসিনা বেগম বললেন, কিরে, তুই অসুস্থ নাকি? তোকে রাফা ডেকে আসলো, তুই উঠলি না? না আম্মু, এমন কিছু না, মাথা ব্যথা ছিল, তাই আজ তাড়াতাড়ি উঠতে পারিনি। সবাই কি চলে গেছে? হ্যাঁ, অফিসে নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে, তাই সবাই চলে গেছে। তুই অসুস্থ বলে আর ডাকা হয়নি। বিদিশা গিয়ে আরু আর রাফার মাঝখানে বসে। আরুকে উদ্দেশ্য করে বলে বিদিশা, তোরা যাসনি কেন? আরে তোর সাথে একেবারে ভার্সিটি যাব বলে যাইনি। তোকে কে বললো আমি আজ ইউনিভার্সিটিতে যাব? আরু চোখ ছোট ছোট করে, কেন যাবি না কেন? বিদিশা আরুর মাথায় গাঁটটা দিয়ে, তুই ভুলে গেলি রাফা প্রেগনেন্ট? না না। তাহলে আবার কি? আজ এনজয় করার দিন, তাই নয় কি? আরে না, তাহলে আজ অনেক মজা হবে। এই তোরা না গেলে নাই? আমি যাব, আমি বাসায় বসে মেয়েদের সাথে কি করব? সেটা তুই যেখানে খুশি যা, আমরা বাসায় আজ এনজয় করব। আমি তাহলে অফিসে যাওয়ার সময় আসিফকে ড্রপ করে দেব। চল আসিফ। হ্যাঁ রাজীব ভাই, চলো। রাজীব আর আসিফ বের হয়ে যাওয়ার সময় রাজীব রাফাকে সাবধানে থাকতে বলে গেল। বিদিশা, রাফা, আরু, হাসিনা বেগম আর সুফিয়া খান ড্রয়িং রুমে বসেই গল্প করছে। রাফা দেখাশোনার জন্য অতিরিক্ত মেয়েরও রাখা হয়েছে। নাম সেজুতি, বয়স 17 হবে। সেজুতির মা অসুস্থ, বিধায় এখন সেজুতিকে রাখা হয়েছে। বিদিশা খুশিতে রাফাকে বলছে, এ রাফু ওরফে ভাবি, দেখিস আমার ভাতিজা ভাতিজি যেটাই হোক, নাম কিন্তু আমিই রাখবো। সেজুতি বসে বসে ফল কাটছে আর তাদের গল্প শুনছে। সেজুতি বয়সের তুলনায় বোকাশোকা একটু, তবে সহজ সরল। রাফা হেসে বলল, ঠিক আছে। হাসিনা বেগম বসে বসে রাফাকে উপদেশ দিচ্ছেন আর ফল খাইয়ে দিচ্ছেন রাফাকে। আম্মু প্লিজ আর দিও না, আমি আর খেতে পারবো না। এই মেয়ে আমার থেকে তুই বেশি বুঝিস? যা দিচ্ছিস সব শেষ কর। মায়ের শরীর ঠিক না থাকলে বাচ্চা সুস্থ থাকবে না। রাফা কাঁদো কাঁদো হয়ে সুফিয়া খানের দিকে তাকালেন। সুফিয়া খানও ইশারা করলেন খাবার জন্য। এ আরু চল, এই খুশিতে একটা ডান্স হয়ে যাক। হ্যাঁ চল, এখন মনের মতো নাচা যাবে, কোনো পুরুষ নেই বাসায়। এই দাঁড়া দাঁড়া, আমি গান চয়েস করে দিয়ে আসছি, সাউন্ড বক্স লাগাচ্ছি, ওয়েট। তাড়াতাড়ি কর, কি গান দিবি? দাঁড়া দেখছি, এই পেয়েছি, রেডি হও। বলে আরু আর বিদিশা ওড়না খুলে কাঁধের ওপর দিয়ে পেছন দিয়ে নিয়ে ক্রস করে কোমরের সাইডে ওড়নায় গিট দিল। তারপর বিদিশা
হাত মাইকের মতো করে মুখের সামনে রেখে বলল, হে গাইস অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড আমাদের স্পেশাল পার্সন রাফার জন্য একটা সুন্দর ডান্স হয়ে যাক। এখন নাচ করতে মঞ্চে আসছে বিদিশা অ্যান্ড আরু, সবাই হাততালি। সেজুতি হাততালি দিতে দিতে বলল, আফামনি আপনারা চালাই যান, আই ভিডিও করুম। আরু মোবাইল সেজুতির হাতে দিল ভিডিও করতে। বিদিশা গান চালু করলো। এতটুকু নাচতেই শফিকুল ইসলাম বাড়িতে প্রবেশ করে এবং শফিকুল ইসলামকে দেখে সবাই থেমে যায়। শফিকুল ইসলাম এসে বিদিশা আর আরুর মাঝখানে দাঁড়িয়ে নাচতে শুরু করে। তা দেখে আরু আর বিদিশা বাবার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করে। সবাই তবদা খেয়ে থাকলেও পর মুহূর্তেই হাততালি দিতেই শুরু করে। বিদিশা শফিকুল ইসলামের হাত ধরে ঘুরতে থাকে আর এদিকে সেদিকে করতে থাকে। বিদিশা আর আরু নাচতে নাচতে এদিক সেদিক ঘুরছে, আবার দুজন দুজনকে নিয়ে গোল গোল ঘুরছে। শফিকুল ইসলাম ক্লান্ত হয়ে বসে আবার নাচায় যোগ দিচ্ছেন। হেই বলিউড, হলিউড, ভেরি ভেরি জলিউড, নিজ দায়িত্বে ইউটিউবে দেখে নেবেন। বিদিশা আর আরও পাগলুটে নাচ করছে দেখে হাসিনা বেগম সুফিয়া খান হাসতে হাসতে পেট চেপে ধরছে। রাফা আর সেজুতি সোফায় বসে গড়েকুড়ি খাচ্ছে আর অদ্ভুত নাচ দেখে। শফিকুল ইসলাম বললেন, এই তোরা থামালি কেন? আরো গান চালা, আমার নাতি নাতনিদের পরে দেখবো আমার শক্তিশালী নাচ। বিদিশার আরও নিচে ফুপাতে ফুপাতে নিচে বসে পড়ে একজন আরেকজনের উপর। এমন সময় দরজায় বেল বাজলে সেজুতি গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে রাজীব আর আয়মান দাঁড়িয়ে আছে। রাজীব এই সময় অফিস থেকে আসবে বলে কারোর কোনো নড়চড় নেই। বিদিশা আর আরিয়ানা হাত পা ছড়িয়ে মেঝেতে একে অপরের উপর শুয়ে আছে। রাজীব আর আয়মান ভিতরে প্রবেশ করে। তাদের সবার এই অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনও কেউ আয়মানকে খেয়ালই করেনি। আরে ভাইজান, রাফা ভাবি মা হওয়ার খুশিতে কর্তামশাই আপামনি আর আরু আফা নাচতে নাচতে চিৎপটাং হয়ে নিচে শুয়ে আছে বলেই মুখ টিপে হাসতে লাগলো। আয়মান ভালো করে দেখলো বিদিশা আর আরু একে অপরের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে আর সবাই হাসছে। আয়মান বিদিশাকে এমনভাবে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। হাসিনা বেগম খেয়াল করতেই বলে উঠলেন, আরে আয়মান বাবা, তুমি? আয়মানের নাম কানে যেতেই বিদিশা ধপ করে উঠে বসলো। নিজের চোখ আর কানকেই বিশ্বাস করতেই পারছে না, তার এই রূপ আয়মান দেখে ফেলেছে। বিদিশা উঠে আয়মানকে দেখেই দৌড়ে নিজের ঘরে চলে গেল লজ্জায়। আর হাসির রোল আবার পড়লো। এবার আয়মানও মুখ টিপে হাসলো। মূলত আয়মান আরিয়ানাকে বাসায় নিতে এসেছিল। আয়মান সবার থেকে বিদায় নিয়ে আরিয়ানাকে নিয়ে বাসায় চলে যায়। আজ অনেক দিন হলো আকাশ আর আরিয়ানা আলাদা সময় পাচ্ছে না কথা বলার। আকাশের এখন ব্যস্ততায় দিন কাটছে। আরিয়ানাও নিজের পড়াশোনার ব্যস্ত হয়ে পড়েছে। 2 সপ্তাহ পর আয়মানের বিয়ে খেতে খেতে আর তার লেখাপড়া চাঙ্গে উঠবে বলে চৌধুরী বাড়ির সকল বয়োজ্যেষ্ঠরা মিলে বাজার সদরের লিস্ট করেছেন। আর আয়মানের দাদিও ওমরা হজ শেষ করেছে, আগামীকাল ফিরবে দেশে। তাই সবাই আগে আগে গোছগাছ করে নিচ্ছে। আসিফের ওপর সকল দায়িত্ব পড়েছে বাজার সদাইয়ের। আসিফ কান্নার ভঙ্গ করে বললি, বড় চাচু, তোমার বড় ছেলের বিয়ে, তাই তাকেই বলো কাজ করতে। আর যার বড় ভাইয়ের বিয়ে, সে নাকি শান্তিতে অন্য দেশে ঘুরে বেড়াচ্ছে। হাসিবা বেগম এসে আসিফের কান টেনে বলে, আয়ান, ঠিক সময় আসবে, তোর চিন্তা করতে হবে না। তুই এত হিংসে করতে কবে শিখলি? ভাবি, এই ছেলেকে আরো দাও দুটো। এই ছেলে কামচোর হইছে বেয়াদব। আমার যে কি খুশি লাগছে, আয়ান ভাইয়াও ট্যুর শেষ। এখন আমি আর আসিফ মিলে আয়ান ভাইয়াকেও জ্বালাতে পারবো। আয়ান ভাইয়াকে বলতে হবে আমার জন্য যেন বেশি করে চকলেট নিয়ে আসে। এই আসিফ, তুই এবার কোনো ভাগ বসাতে পারবি না, রাক্ষস কথাকার। এই তুই মুখ সামলে কথা বল। তুই একা একা আয়মান ভাই যখন আসছিলে তখন সব চকলেট লুটে পুটে খেয়েছিস। এবার আয়ান ভাইয়া থেকে আমি নেব। আরও ভেঙচি কেটে দেখে যাবে বলে চলে গেল। আর বড়রা তাদের ঝগড়া দেখে দীর্ঘশ্বাস ফেলল এবং নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আয়মানের বিয়ে আর 1 সপ্তাহ বাকি। আজ বাসায় আয়মানের দাদি আর আয়মানের ছোট ভাই আয়ান আসবে। আয়মান আজকেও অফিসে গেছে। সবাই অনেক জোর করেছে আজ না যাওয়ার জন্য, তারা আসবে বলে। কিন্তু আয়মান তো একরোখা। আয়মানের বাবা আর ছোট চাচু মিলিয়ে তাদের আনতে গেছে। আয়মান অফিসের কাজ শেষ করে আকাশকে নিয়ে বাসায় চলে আসে। আকাশেরও ফুল ফ্যামিলি আয়মানদের বাসায় আছে। দাদি আর আয়ান অনেক ক্লান্ত, বিদায় বিকেলে ফিরেই রেস্ট নিতে চলে গেছে।
সবাই সাথে কুশল বিনিময় করে। আইমান সন্ধ্যায় বাসায় ফিরে ড্রয়িং রুমে হই হুল্লোড়ের শব্দে এগিয়ে গিয়ে দেখে তার দাদি বসে আছে আর সবার সাথে গল্প করছে। আইমান গিয়ে দাদিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছেন? এই আইমান বাবা যে, তুমি তো আমায় ভুলেই গেছো, আবার নাকি বিয়েও করে নিয়েছো। তা প্রথম বউকে রেখে আবার বিয়ে করে সতীন নিয়ে এসেছিস, ভালো কথা। এখন তোর বউ শুধু আসুক, তারপর দেখবো আমার সাথে কিভাবে জিতে। আয়ান সিঁড়ি দিয়ে নামতে নামতে আইমানকে দেখে দৌড়ে নেমে আইমানের কাঁধের ওপর দিয়ে গলা জড়িয়ে বলে, বড় ভাইয়া, আমি এসব কি শুনছি? মুখে হাত রেখে অবাক হওয়ার ভান করে চোখ পলক ঝাপটায়। আইমান আর চোখে আয়ান দিকে পেছনে তাকিয়ে বলে, কি করেছে? হ্যাঁ, কি বল? এসব আমার বলতে লজ্জা লাগছে। তুমি তোমার বউ রেখে আবার বিয়ে করেছো, এখন তোমার প্রথম বউ পালবে কে? সবাই মুখ টিপে হাসছে আয়ানের অভিনয় দেখে। কেন, তোকে কি খালি খালি বসে খাবো? আমার সাথে সাথে তোর আর আমার প্রথম বউয়ের বিয়ে দিয়ে দেব। আয়ান মুখ লুকিয়ে বলে, ছি, কেসা বলো তুমি? আমি এই বুড়িকে জীবনও বিয়ে করব না। হয়েছে, আর অভিনয় করতে হবে না। আইমান, যা তুই ফ্রেশ হয়ে আয়। আইমান চলে যেতেই আকাশ গিয়ে দাদিকে জড়িয়ে ধরে। দাদিও জড়িয়ে ধরে চুমো খায়। ড্রয়িং রুমে দাদি নাতিদের আসর বসেছে। অন্যদিকে বাড়ির 3 কর্ত্রীরা রাতের খাবার তৈরি করতে করতে আড্ডা দিচ্ছে। আজ কত বছর পরে আইমানদের বাড়িতে অনুষ্ঠান করা হচ্ছে। হাসিবা বেগম অনেক খুশি, আজ বাড়িটা বাড়ি মনে হচ্ছে। এমন সময় তুবা এসে কান্না করতে থাকে খাবার খাওয়াতে। মিশকা চলে যায়। মায়া, কায়া, শিফা, অনামিকা, আরিয়ানা, মুক্তা, আসিফ, আকাশ, তুবা সবাই গল্প শুনছে মনোযোগ দিয়ে দাদির পাশে বসে। দাদির মেহেরুন নিজের ছেলে মেয়েদের দেখে প্রথমে একচোট কেঁদে নেয়, তাই এখন টাইম নাতিদের সাথে সময় কাটানোর। আজ সকালে ঘুম থেকে উঠে বিদিশা তৈরি হচ্ছে ভার্সিটিতে যাবে। রাফার দিন দিন নিজের প্রতি বিরক্ত আসছে, কেউ কোনো কাজ করতে না দেওয়ায়। আবার ভার্সিটি যাওয়ায় বারণ করেছে রাজীব, বলে দিয়েছে বিদিশা নোটস আনলে পড়ে নিতে আর এক্সামের সময় এক্সাম দিতে। রাফার 3 মাসের পেট এত কষ্ট হয় না যতটা সবাই চিন্তা দেখায়। বিদিশা নিচে নেমে ব্রেকফাস্ট করছে আর রাফার সাথে গল্প করছে। খাবার শেষে বিদিশা সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেছে। বিদিশা ভার্সিটি ক্লাস শেষে বাইরে দাঁড়িয়ে আছে আরিয়ানার সাথে। আসিফের আসতে লেট হচ্ছিল, তাই তারা ক্যান্টিনে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তারা ক্যান্টিনের উদ্দেশ্যে হাঁটা ধরতেই আসিফ তাদের ডাক দিয়ে এগিয়ে আসে। কিরে, বাড়ি যাবি না? যাবো তো, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ, চল একটু ঘোরাঘুরি করে নিই। আজই শেষ ভার্সিটি আসা, আবার অনুষ্ঠান শেষ হলে। তারা 3 জন আধ ঘন্টা ঘোরাঘুরি করে নিজেদের গন্তব্যে রওনা হয়। বিদিশারা দাঁড়িয়েছিল রাস্তায় গাড়ির জন্য। এমন সময় একটা গাড়ি তার সামনে ব্রেক কষে। গাড়ি থেকে বের হয়ে আসে মির্জা মাহমুদ। তারা সবাই সালাম দেয় তাদের প্রফেসরকে। হঠাৎ দেখে মির্জা মাহমুদ গাড়ি থেকে ড্রপ করবে বলে সবাই প্রথমেই রাজি না হলেও আসিফ বলে ওঠে, স্যার, আমি আর আরও যেতে পারবো? আপনি এত করে বলছেন যখন, তখন বিদিশাকে পৌঁছে দিলে বেশি উপকার হতো। বিদিশাও তার প্রফেসরের উপরে কোনো কথা বলেনি। অনেকবার জোর করায় সম্মান সহিত যেতে রাজি হলো। আসিফ আর আরও চলে গেল তাদের বিদায় দিয়ে। বিদিশা সংকোচ নিয়ে প্রফেসরের পাশে গিয়ে সামনের সিটে বসে। মির্জা মাহমুদ একটু হাসে। বিদিশার সাথে পারিবারিক এটা সেটা অনেক কথাই জিজ্ঞেস করে। বিদিশা উত্তর দেয় মোটামুটিভাবে। এরই মধ্যে বাসার সামনে এসে গাড়ি থামে। বিদিশা নেমে মির্জাকে উদ্দেশ্য করে বলে, স্যার ভেতরে আসুন। না, আজ না, অন্য কোনো দিন আসবো, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। স্যার ভেতরে আসলে ভালো লাগতো। আজই কেন, অন্যদিন কি ঢুকতে দিবেন না? না স্যার, ধন্যবাদ আপনাকে, অনেক দিন কিন্তু আসবেন। বিদিশা বাসায় চলে যায়। তার পেছন দিক থেকে মির্জা সূক্ষ্ম হাসে সেদিকে তাকিয়ে, যার মধ্যে রয়েছে রহস্য, এক গভীর অনুভূতি। রাতে ডিনার টেবিলে বিদিশাকে রাজীব বলে, এই মাইয়া, কালকে আইমানরা শপিংয়ে যাবে, তৈরি হয়ে থাকিস। সকালে তোকে নিতে আসবে, আর রাফা যেতে পারবে না, তুই একা যাবি। বিদিশা ভেঙচি কেটে বলে, কিরে ভাইয়া, তুই বউ ভক্ত হলি কবে থেকে? বউ ভক্ত কে? আমি? তোর মনে হয় আমি বউ ভক্ত? নট ফেয়ার, আমি বউ পাগল। বিদিশা হাসতে হাসতে বলে, যাই হোক, অবশেষে স্বীকার করলি ভাইয়া যে তুই পাগল।
আমি কখন বললাম? ভাইজান মিশা কথা কইয়েন না, আই কিন্তু সাক্ষী। রাফা লজ্জা পায়। সবাই সেজুতির কথায় উচ্চস্বরে সবাই হেসে ওঠে। ডিনার শেষে সবাই নিজ নিজ ঘরেই চলে যায়।